২৬শে নভেম্বর ২০০৮ ভারতের কর্মচঞ্চল বাণিজ্য নগরী মুম্বাইয়ের বুকে সেদিন নেমে এসেছিল এক অচিন্তনীয় অন্ধকার। চলুন আমরা সে ৬০ ঘণ্টার দুঃস্বপ্নের গভীরে যাই আর ব্যবচ্ছেদ করে দেখি সেই ভয়াবহ ষড়যন্ত্রকে, যা এক মুহূর্তে শহরটাকে একেবারে স্তব্ধ করে দিয়েছিল। ২৬শে নভেম্বর ২০০৮ ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাই শহরকে আক্রমণ করেছিল মাত্র ১০ জন জঙ্গি। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি, সংখ্যাটা ছিল মাত্র ১০। আর এই ১০ জন মিলেই কিন্তু পরের ৬০ ঘণ্টা ধরে পুরো শহরটাকে একরকম পণ্যবন্দী করে রেখেছিল। ভাবা যায়, ৬০ ঘণ্টার এক ভয়ঙ্কর অধ্যায়। হামলাগুলো ছিল সাংঘাতিকভাবে পরিকল্পিত এবং একই সঙ্গে একাধিক জায়গায় শুরু হয়েছিল। মানে, একদিকে জনবহুল ছত্রপতি শিবাজি টার্মিনাস, তো অন্যদিকে তাজ আর ওবেরয়ের মতো বিলাসবহুল হোটেল। জঙ্গিরা এমন এক পরিকল্পিত বিশৃঙ্খলা তৈরি করেছিল যা নিমেষে পুরো শহরকে অবরুদ্ধ করে ফেলে। আর এই নৃশংস হামলায় প্রাণ হারান ১৭৫ জন নিরীহ মানুষ, আহত হন ৩০০রও বেশি। এই সংখ্যাগুলোই আসলে বলে দেয় সেই রাতের ভয়াবহতা ঠিক কতটা বিশাল ছিল। কিন্তু প্রশ্নটা হলো, এত বড় আর এমন নিখুঁত একটা হামলা চালানো কিভাবে সম্ভব হলো? এর পেছনে আসলে কারা ছিল? চলুন এই হামলার পরিকল্পনার গভীরে গিয়ে দেখি। এই লোকটির আসল নাম দাউদ সাইদ গিলানি, কিন্তু গোটা বিশ্ব তাকে চেনে ডেভিড হেডলি নামে। এই পাকিস্তানি আমেরিকান জঙ্গির করার রেকি, মানে গোপন পর্যবেক্ষণই ছিল এই হামলার সাফল্যের অন্যতম প্রধান চাবিকাঠি। হেডলি একজন সাধারণ পর্যটকের ছদ্মবেশে বারবার ভারতে আসে। সে মুম্বাইয়ের তাজ হোটেল, সিএসটি স্টেশন, নারিমান হাউসের মতো টার্গেটগুলোর পুঙ্খানুপুঙ্খ ম্যাপ তৈরি করে, ভিডিও তোলে আর নিরাপত্তা ব্যবস্থার সমস্ত খুঁটিনাটি তথ্য তার হ্যান্ডলারদের কাছে পাঠিয়ে দেয়। হ্যান্ডলার মানে হলো যারা পাকিস্তানে বসে এই পুরো অপারেশনটা চালাচ্ছিল। হেডলির দেওয়া তথ্যের ভিত্তিতেই তারা মুম্বাইয়ের একটা নিখুঁত ডিজিটাল ব্লুপ্রিন্ট বানিয়ে ফেলেছিল। এই হামলার মূল চক্রী ছিল পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তয়বা বা সংক্ষেপে এলইটি। হাফিজ সাঈদ এবং জাকিউর রহমান লাখফির মতো নেতারাই এই পুরো অপারেশনের পরিকল্পনা করে এবং সেটা পরিচালনা করে। এবার আসা যাক সেই ১০ জন যুবকের কথায় যারা এই নৃশংস হামলাটা চালিয়েছিল। কারা ছিল ওরা, আর কীভাবেই বা তাদের নিয়োগ করে এমন এক জীবন্ত মারণাস্ত্রে পরিণত করা হয়েছিল? যাদের নিয়োগ করা হয়েছিল তাদের মধ্যে কয়েকটা সাধারণ বৈশিষ্ট্য ছিল। ওরা সবাই ছিল অত্যন্ত গরিব, প্রায় অশিক্ষিত, আর অনেকেরই আগে থেকে অপরাধমূলক কাজের রেকর্ড ছিল। যেমন ধরা পড়া জঙ্গি আজমাল কাসাবকে তার বাবা মাত্র ১.৫ লক্ষ টাকার বিনিময়ে এই সংগঠনে যোগ দিতে বলেছিল। বুঝতেই পারছেন, দারিদ্র্য আর বঞ্চনায় ছিল ওদের নিয়োগের মূল অস্ত্র। এই যুবকদের একটা খুব ব্যবস্থিত বা সিস্টেম্যাটিক ট্রেনিংয়ের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, যার ৪টে পর্যায় ছিল। প্রথম পর্যায়ে ধর্মীয় গোড়ামির মাধ্যমে তাদের মগজ ধোলাই করা হয়। এরপর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে তাদের AK-47 চালানো, গ্রেনেড ছোড়া আর বোমা বানানোর মতো প্রাথমিক ও উন্নত যুদ্ধকৌশলে ট্রেনিং দেওয়া হয়। আর একদম শেষ পর্যায়ে তাদের ইন্টারোগেশনস বা জিজ্ঞাসাবাদে মুখ না খোলার আর যে কোনো কঠিন পরিস্থিতিতে টিকে থাকার মতো কমান্ডো ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং শেষে তাদের হ্যান্ডলারদের তরফ থেকে একটাই পরিষ্কার নির্দেশ ছিল, কোনো বাজবিচার করবে না, যত বেশি সম্ভব মানুষকে হত্যা করবে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এই নির্দেশ থেকেই তাদের আসল উদ্দেশ্যটা একদম স্পষ্ট হয়ে যায়। চলুন এবার আমরা আবার হামলার ঘটনা প্রবাহে ফিরে যাই। জঙ্গিরা করাচি থেকে সমুদ্রপথে যাত্রা শুরু করে ধীরে ধীরে মুম্বাইয়ের দিকে এগোতে থাকে। ওরা প্রথমে কুবের নামের একটা ভারতীয় মাছ ধরা ট্রলার ছিনতাই করে, সেটা নাবিকদের হত্যা করে, আর তারপর সেই ট্রলারে করেই মুম্বাইয়ের উপকূলে পৌঁছায়। এরপর একটা ইনফ্লেটেবল স্পিড বোট ব্যবহার করে কোলাবার কাছে নামে, আর ঠিক সেখান থেকেই শুরু হয় সেই অভিশপ্ত রাতের তাণ্ডব। আজমল কাসাব আর ইসমাইল খান ছত্রপতি শিবাজির টার্মিনাসে ঢুকেই নির্বিচারে গুলি চালাতে শুরু করে। ওরা স্টেশনের জনবহুল ওয়েটিং রুমে ঢুকে গ্রেনেডও ছোড়ে। ভাবুন তো, মাত্র ১ ঘণ্টার কিছু বেশি সময়ে ওরা ওখানে ৫৮ জন নিরীহ মানুষকে হত্যা করেছিল। এই ধ্বংসযজ্ঞের মধ্যেই কিন্তু এক অবিশ্বাস্য বীরত্বের কাহিনীও লেখা হয়। পুলিশ অফিসার তুকারাম ওম্বলে একেবারে নিরস্ত্র অবস্থায় আজমল কাসাবের AK-47 নলটা ধরে ফেলেন। তার শরীরে একাধিক গুলি লাগে এবং তিনি শহীদ হন।
কিন্তু তার এই আত্মত্যাগের কারণে কাশ্যপকে জীবিত ধরা সম্ভব হয়, যা পরে এই হামলার তদন্তে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করে। কাশ্যপ ধরা পড়লেও মুম্বাইয়ের দুঃস্বপ্ন কিন্তু সেখানেই শেষ হয়নি। একই সময়ে জঙ্গিদের অন্য দলগুলো শহরের 3টি গুরুত্বপূর্ণ জায়গায় তাজমহল প্যালেস হোটেল, ওবেরয় ট্রাইডেন্ট হোটেল আর নারিমান হাউসে হামলা চালিয়ে সেখানকার মানুষদের পণ্যবন্দী করে নেয়। মানে পুরো শহর জুড়ে তখন এক চরম সংকটজনক পরিস্থিতি। এই পরিস্থিতিতে ভারতীয় নিরাপত্তা বাহিনী যে কাউন্টার টেরোরিজম অপারেশন শুরু করে তার কোড নেম ছিল অপারেশন ব্ল্যাক টর্নেডো। কিন্তু অপ্রস্তুত নিরাপত্তা বাহিনীর সামনে তখন অনেক বড় চ্যালেঞ্জ। একটা বড় কৌশলগত সমস্যা ছিল প্রতিক্রিয়ার সময়। প্রথম গুলি চলার প্রায় ৮ ঘণ্টা পর দিল্লির এলিট এনএসজি কমান্ডোরা মুম্বাইয়ে পৌঁছাতে পারে। এর কারণ ছিল মুম্বাইয়ে কোনো এনএসজি হাব না থাকা আর কমান্ডোদের উড়িয়ে আনার জন্য কোনো নির্দিষ্ট বিমানের ব্যবস্থা না থাকা। এই মূল্যবান সময়টুকু জঙ্গিদের নিজেদের পজিশন আরও শক্ত করতে সাহায্য করেছিল। কিন্তু সম্ভবত সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে কাজ করেছিল একটানা লাইভ মিডিয়া কাভারেজ। পাকিস্তানে বসে থাকা হ্যান্ডলাররা টিভিতে লাইভ খবর দেখছিল আর ফোনে জঙ্গিদেরকে কমান্ডোদের অবস্থান, তাদের সংখ্যাও এবং গতিবিধির সম্পর্কে রিয়েল টাইম তথ্য দিচ্ছিল। মিডিয়ার ব্রেকিং নিউজের নেশা অজান্তেই জঙ্গিদের চোখ ও কান হিসেবে কাজ করছিল, যা নিরাপত্তা বাহিনীর কাজটাকে সাংঘাতিক কঠিন করে তুলেছিল। এত সব প্রতিকূলতা সত্ত্বেও ভারতীয় জওয়ানরা হোটেলের জটিল নকশার মধ্যে জঙ্গিদের বিরুদ্ধে মরণপণ লড়াই শুরু করে। দীর্ঘ যুদ্ধের পর ২৮শে নভেম্বর প্রথমে ওবেরয় হোটেল, তারপর নারিমান হাউস এবং অবশেষে ২৯শে নভেম্বর সকালে তাজ হোটেলকে জঙ্গিমুক্ত করা হয়। ২৯শে নভেম্বর সকালে প্রায় ৬০ ঘণ্টার অবসান ঘটে। এই অপারেশনে এনএসজি কমান্ডো মেজর সন্দীপ উন্নিকৃষ্ণন এবং অফিসার হেমন্ত কারকারের সহ বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী দেশের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করেন। তাদের এই আত্মত্যাগের বিনিময়ে মুম্বাই আবার স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে। ২৬/১১ ক্ষত হয়তো আজ অনেকটাই শুকিয়েছে, কিন্তু রেখে গেছে অনেক শিক্ষা আর এক গভীর প্রশ্ন। কিভাবে আমরা সবাই মিলে নিশ্চিত করতে পারি যে এমন পরিকল্পিত সন্ত্রাস আর কখনো